অ্যাডভোকেট হুমায়ুনুর একটা বিষয় একটু মানে কমিটমেন্টের মতো করে যদি আপনি বলেন, যেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনগুলোকে বলা হচ্ছে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে আসলে যিনি নির্বাচনে আসবেন তিনি আসলে রাজনৈতিক প্রভাব থেকে, দল থেকে কতটা প্রভাব মুক্ত থাকতে পারেন, এবং একটা আস্থার জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে। সেই আস্থার মধ্যে একটা ফারাক আমরা দেখতে পাই, যেটা সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান বললেন। কোনো সাজেশন এবং কোনো কমিটমেন্ট? জি। এখানে আসলে শুধু আস্থার সংকট এরকম না। এখানে কার্যকারিতার জায়গা থেকেই আসলে সংকটটা তৈরি হয়েছে। জি। প্রশাসন থেকে যেরকম ধরেন যেই জায়গায় প্রশাসক বসানো হয়েছে, প্রশাসক কারা? ভাই বললেন যে একেবারে যোগ্য ব্যক্তিরা। একজন এমপি নির্বাচন করে তিনি নির্বাচনে জনগণের ভোট না পেয়ে, জনগণের সমর্থন না পেয়ে হেরে গিয়েছেন। তাকে আপনি প্রশাসক হিসেবে বসিয়ে দিলেন। তাহলে যার কাছে জনগণের সমর্থন নাই তাকে আপনি ফ্যাসিলিটেট করলেন যাতে সে আবার করে জিতে আসতে পারে। তো এই যে মানুষের নরমাল টেনডেন্সি কি? মানুষ দেখে যে ক্ষমতাবান কারা তারা আমাদেরকে সার্ভ করতে পারবে। এই যে আপনি ইমপ্রেশন ক্রিয়েট করলেন, জি। এই যে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে না, এটা তো বিএনপির নিজস্ব ম্যান্ডেট। দুঃখ লাগে ওই জায়গায় যখন বিএনপি বারবার নিজের নিজস্ব ম্যান্ডেটের বাইরে গিয়ে প্রস্তাবনা দেয়, কাজ করে। তো ওই জায়গাগুলোতে উনারা যদি সতর্ক হতেন তাহলে আমরা এই প্রশ্নটা করতে পারতাম না। ডেপুটি স্পিকার নিয়ে কথা এসেছে। দেখেন, ডেপুটি স্পিকার বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে বিভিন্ন পদ পদবি পাওয়ার যে আলাপটা এসেছে, এই জায়গাটায় আমাদের প্রস্তাবনাটা হচ্ছে আগে আপনি কাঠামোর পরিবর্তন করতে হবে সাংবিধানিকভাবে। জি। আপনি যেইভাবে এখানে ওখানে ভাগাভাগির কমিটি করতে চাচ্ছেন বা যেখানে যেখানে আমাদেরকে দেওয়ার কথা প্রস্তাব করছেন, এই প্রস্তাব তো আমরা রাজি না। কারণ আপনি মূল কাঠামো পরিবর্তন না করে আমাকে যেইভাবে আপনি এই প্রস্তাব দিচ্ছেন যে এখানে বসেন ওখানে বসেন, এভাবে হয় না। এবং কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু যেভাবে কিন্তু সেই ডেপুটি কাঠা স্পিকারকে কিন্তু কিন্তু প্রস্তাবনা সেই করেছেন সেটা কোন কাঠামোর কথা, সুন্দর হুমায়ুনুর, একটু একটু ভাষায় একটু একটু আপনি যে কাঠামোর পরিবর্তনের কথা বলছেন, আপনি যদি নির্দিষ্ট করে বলতেন যে কোন জায়গাটা সেই কাঠামোর পরিবর্তনের কথা, এবং সেটা পরিবর্তনের আগ পর্যন্ত চলবে কি করে? ধরুন সেটা পরিবর্তন হওয়া যদি আচ্ছা, ৩ মাস দেওয়া হয়, তাহলে ৩ ধরেন মাসে নগরপিতা কি হবে ধরেন আসলে? ধরেন দুদকের জি। দুদকের এই কমিটি, সেই কমিটি ফরমেশনের কিন্তু বলা হয়েছিল যে বিরোধী দল এবং সরকার দল মিলে দুদকের কমিটিটা হবে। কিন্তু জি। সেই জায়গাটায় দুদকের সংস্কারের জন্য যে আলাপটা, সেই আলাপটা বাতাসে মিলে গেল কি করে? যদি ওইটার আলাপটা পার্লামেন্টে ডিসকাস হয়ে ডিসিশনটা মেক করা হতো, তাহলে কিন্তু দুদক এখন পর্যন্ত অভিভাবকত্বহীন ভাবে থাকতো না। আজকে দুদকের চেয়ারম্যান নাই ক মাস হয়ে গেছে দেখেন। এই জায়গায় আমাদের প্রশ্ন। আমি যেখানে কাজ করি, আমি তো একজন আইনজীবী। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হওয়ার নির্দিষ্ট সময়ে যখন আসলো তখন বলা হলো যে জ্বালানি সংকটের কারণে নির্বাচন পিছিয়ে দেয়া হলো। আর এখন গিয়ে কি করা হলো? একটা অ্যাডহক কমিটি করা হলো, যে জামাত থেকে কয়েকজনকে নেওয়া হলো, বিএনপি থেকে কয়েকজনকে নেওয়া হলো, ওই যে যারা হচ্ছে সিভিল সোসাইটির মতো মানে স্বতন্ত্র আইনজীবী তাদের থেকে নেওয়া হলো। এভাবে করে একটা অ্যাডহক কমিটি করা হলো। তাহলে বুঝতে পারছি। আপনি এইখানে আপনি গণতান্ত্রিক ছোট প্রক্রিয়ার করে ম্যাচুরিটিটা হুমায়ুনুর, কোথায়? স্থানীয় সরকার নির্বাচন বিচার নিয়ে বিভাগীয় যে আস্থাহীনতার স্বতন্ত্র কারণগুলো, সচিবালয়, সেই সচিবালয় কোথায়? জি, অনেকগুলো প্রশ্ন করেছেন। এর উত্তর যদি একটু জনাব কামরুজ্জামান নতুন আপনার কাছ থেকে পাওয়া যায়। প্রথম বিষয় হচ্ছে, বলা হচ্ছে যিনি নির্বাচনে হেরে গেছেন তাকে ফ্যাসিলিটেট করা হয়েছে এই জায়গাটাতে প্রশাসক হিসেবে বসিয়ে। এর নিশ্চয় একটা ব্যাখ্যা আপনার কাছে আছে। দ্বিতীয় অংশে যেটা বলা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রভাব মুক্ত রাখার কমিটমেন্ট করেছিল স্থানীয় সরকার নির্বাচনে, সেটা রাখতে পারেনি। এটাও বিএনপির দিক থেকে আসলে ব্যর্থতা বলে মনে করে এনসিপি। একটু যদি ব্যাখ্যা দেন ছোট করে দুটো বিষয়। প্রথম যে প্রশ্নটা উনি যেটা আপনি উত্তরটা চাইলেন, ফ্যাসিলিটেট করা হচ্ছে আচ্ছা, নির্বাচনে পরাজিত মানুষ ওকে, সরি, প্রশাসক হিসেবে বসানো আপনি হয়েছে। দেখেন প্রথমেই বলেছি, কিন্তু আমি মানে আমার উত্তরে কিন্তু প্রথমটা মানে বলেছি কেন তাদেরকে করা হয়েছে। ধরেন আমি সংসদ সদস্য, সবাইকে কিন্তু এটা করা হয়নি। যেইখানে যতজনকে করা হয়েছে আপনার জিজ্ঞেস করেন, ওইখানে কেউ 5,000 2,000 ভোটে ফেল করেছে। তার মানেটা কি? তাদের কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ একটা মানুষের একটা মতামত ছিল। আপনি যেটা বলেছেন কাউকে না কাউকে দিয়ে এটা 4 মাস 6 মাস, আমার এই এখন যদি অক্টোবর যে ইলেকশনটা হয়, আমি কাকে দিয়ে রাষ্ট্রটা চালাবো? এবং যাদেরকে ফেল করেছে তাদেরকে আবার দিয়েছে, দেয়ার আমি বলেছি এই জায়গাতে বসে তারা কতটুকু জবাবদিহিতার মধ্যে কাজটা করছে
সততার সহিত করছে কিনা, এবং তারা রিনাউন্ড এই কারণে আমি বলছি তারাও কিন্তু জনগণের একটা পার্সেন্টেজের ভোটের মধ্যে কিন্তু, এবং সামান্য সবাই কিন্তু খুবই সামান্য ভোটের ব্যবধান সবাই হেরেছে। আমি বলি না যে যারা হারছে সবাইকে, এখানে যাদেরকে দেওয়া হয়েছে গুটি কম, মানে 32 মধ্যে আপা এটা 6টা বা 7টা যারা ফেল করেছে তাদেরকে দেওয়া হয়েছে। বাকিটাই কিন্তু এইভাবে কিন্তু ইম্পার্শিয়াল যারা, মানে আমাদের দলের অবশ্যই তাদের তো পরিচয় আছে, আমি বলেছি তাদেরকে সবার এই আন্দোলনের ভূমিকা ছিল। আমার তারেক রহমান মনে করেছে তাদেরকে কোথাও না কোথাও 6টা মাসের জন্য 5টা মাসের জন্য তাদেরকে একটা কাজ করার, নিজেদেরকে তৈরি হওয়ার একটা সুযোগ দেওয়া হলো। বাট পরবর্তীতে তারা ইলেকশন করবে। সবার আগে দক্ষিণের প্রশাসক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে বসানো উচিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারীকে, হ্যাঁ, যদি এখানে তো আরেকটা প্রশ্ন আপা, আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না আপা। দেখেন আপনার আমাদের মধ্যে যে একটা সুন্দর একটা পরিবেশ, একটা পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ, মমত্ববোধ, উনি যে ল্যাঙ্গুয়েজ গুলো কথাটা বলেছেন, রাজনীতির পরিবেশটাকে যেভাবে নষ্ট করেছেন, এটা কিন্তু আমাদের এই শিষ্টাচার। আমার হাতে সময়টা থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে আমি আপনাকে বলি, মির্জা আব্বাস ভাইকে যদি আপনি দেখেন, সবাই কি বলেছেন, আল্লাহ ওনাকে এটা করেছেন। উনি একটা স্বাধীনচেতা মির্জা আব্বাস সাহেব মানুষ। সবাই বলেছে কি, এই যে ওনার যে মাথার যে আজকে সমস্যাটা, আসলে কিন্তু করুণ অবস্থা। মির্জা আব্বাসের সাথে এইভাবে মানুষকে হার্ম করে, এইভাবে ব্যক্তিত্বের মধ্যে আঘাত দিয়ে কথা বলাটা, এইটা নাসিরউদ্দিন পাটোয়ারীর। এই কারণে একটু কিছু কিছু মানুষকে আপনারা একটু সংযত রাখেন প্লিজ। আপনার সাথে একমত, এইটা আমি আমরা আসলে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারী এমন একজন ক্যারেক্টার, তার নিয়ে আসলে একটা দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু তিনি যেহেতু এখানে নেই, অনেক প্রশ্নের উত্তর তার কাছ থেকে আমরা পাবো না, কেবল বলেই যাব। যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই এগুলো নিয়ে কথা বলার চেষ্টা আমরা করবো। এবং অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।